অদিতি। ষষ্ঠ শ্রেণীতে অদিতি ও রমা গার্লস স্কুলে চলে গিয়েছিল। স্কুলে হেড টিচার ছিলেন হিন্দু এবং প্রায় 15 জন টিচার ছিলেন হিন্দু। সম্ভবত 4 জন টিচার বোধহয় মুসলিম ছিলেন, একজন টিচার ছিলেন বৌদ্ধ। স্কুলের আয়াও ছিল হিন্দু। পুরুষ ছিলেন 2 জন, একজন ছিলেন হুজুর, আরেকজন ছিলেন অফিস সহকারী। ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের সেকশন ছিল 4টি করে। অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছিল 2টি করে। অদিতি রমা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার পর আবার আলাদা হয়ে গেল। লেখাপড়ায় ভালো মেয়েদের মধ্যে ভাগাভাগি করে A, B, C, D সেকশনে সমন্বয় করা হয়েছিল। তাই অদিতি A সেকশনে আর রমা ছিল B সেকশনে। কিন্তু অদিতির খুব খারাপ লেগেছিল ওই সময়, যখন সে রমার সাথে আলাদা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল বারবার তার বন্ধু হারাতে হচ্ছে। ধর্ম ক্লাসে অদিতি বারবার এটা খেয়াল করেছিল যে হুজুর পড়ানোর সময় কেবল হিন্দু বিদ্বেষী কথাবার্তাগুলো বেশি বেশি বলতেন। মূর্তি পূজা করা হারাম, যেসব ঘরে মূর্তি থাকে সেখানে ফেরেশতা ঢুকে না, মেয়েরা হচ্ছে শয়তানের শিং, মুসলমানদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে ঢোকাই হারাম, তাদের ঘরে ঢোকানো হারাম। অদিতি ভাবে যে পাশের ক্লাসে হিন্দু টিচার পড়াচ্ছেন এবং হুজুরের এই উচ্চস্বরে বলা কথাগুলো তারা কি শুনতে পাচ্ছেন না। অদিতি মনে হতে লাগলো তার ইসলাম ধর্ম এতই নিষ্ঠুর ধর্ম। আল্লাহ কি পৃথিবীতে কেবলমাত্র মুসলমানদেরকে তৈরি করেছেন? তাহলে হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে কে তৈরি করেছেন? অদিতি তার বাবাকে প্রশ্ন করেছিল যে হুজুর বলে শয়তানের শিং হচ্ছে মেয়েরা, এটা কি সত্যি? অদিতির বাবা বলেছিলেন যে হুজুরকে তাহলে জিজ্ঞাসা করো শয়তানের বডিটা কার। অদিতি হুজুরকে কোনো প্রশ্নই করে নাই, কারণ সমস্যা আছে। হুজুর যে লম্বা লম্বা 2টো কেরাত বেত নিয়ে সামনে বসে থাকেন, তাকে যদি অদিতি প্রশ্ন করত তাহলে হয়তো হুজুর বেত নিয়ে মারার জন্য তেড়ে আসবেন। কথা ভেবে হুজুরকে অদিতি প্রশ্ন করা মাথা থেকে একদম বের করে দেয়। সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন, কথা বোঝার মতো পরিণত বয়স তখনও অদিতির হয়নি। কী কারণে রাষ্ট্রপতি জিয়া রহমানকে মেরে ফেলা হলো সেটাও তখন সে পরিষ্কার জানতো না। তবে এটুকু জানতো যে অদিতিদের সেই জুট মিলে ক্যাম্প করেছিলেন জিয়া রহমান 1971 সালে। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়া রহমান, এটা তখন প্রচলিত ছিল। তাছাড়া অদিতির বাবা 1971 সালে যুদ্ধাস্ত্র আনা নেওয়ার কাজও করেছেন। অল্প স্বল্প যুদ্ধের অভিজ্ঞতা তার ছিল, কিন্তু তিনি কখনোই পরিষ্কার করে যুদ্ধের কোনো অভিজ্ঞতার কথাই বলেননি। শুধু একবার বলেছিলেন কালুঘাট ব্রিজের নিচে সারিবদ্ধ হয়ে একবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন। পাকিস্তানি মিলিটারিরা তার নাক বরাবর রাইফেলে বাট দিয়ে বাড়ি মেরে জিজ্ঞেস করেছিল, তু সালা মুক্তি বাহিনী হ্যায়, বাতা কন হে তু, নাম বাতা। আফজাল সাহেব উর্দু বলতে পারতেন, তাই নিজের নাম ধাম সমস্ত কিছু বলতে পেরেছিলেন। এ কারণে কিনা কে জানে মিলিটারি বাহিনী তাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু তার সাথে অন্যরা যারা দাঁড়িয়েছিল তাদেরকে ঠাস 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 করে সারিবদ্ধভাবে গুলি করে মেরে ফেলে দিয়েছিল। যুদ্ধ চলাকালীন সময়ে আফজাল সাহেব যুদ্ধাস্ত্র পৌঁছে দেওয়ার কাজ করতেন। সরাসরি যুদ্ধ করেছেন কিনা এ বিষয়ে তিনি কখনো কাউকে কোনো কিছু বলেননি। এমনকি এখনো পর্যন্ত অদিতিরা জানে না আফজাল সাহেবের কি অভিজ্ঞতা হয়েছিল 1971 সালে। অদিতি একবার বলেও ছিল তাকে কেন তার বাবা নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে চান না। যখন প্রশ্নটা করেছিল তখন অদিতি অনেক বড় হয়ে গিয়েছিল, সম্ভবত সে তখন ক্লাস 9-10-এ পড়ে। কিন্তু অদিতির বাবা পরিষ্কার করে কিছুই বলেননি, চুপ থেকেছেন সবসময়। একটা কথা বলেছেন, 1971 সালে মুক্তিযুদ্ধ নিয়ে গর্বিত হওয়ার মতো তার কাছে আর কিছুই বাকি নেই। অদিতি একবার শেখ মুজিব সম্পর্কে জানতে চেয়েছিল। তিনি বলেছিলেন, শেখ মুজিবুর রহমান সম্পর্কে কোথাও আলোচনা করো না, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান,
1975 সালের 14 আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হয়েছিলেন। এরপর থেকে শেখ মুজিবুর রহমানের চর্চা বাংলাদেশে নিস্তব্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ চ্যাপ্টার ক্লোজড। অদিতি মোটামুটিভাবে এরশাদ সরকার এবং খালেদা জিয়ার সরকারের আমল দেখেছে, কিন্তু সবসময় তার মনে হয়েছে যে শেখ মুজিবুর রহমানের নিহত হওয়া, জিয়াউর রহমানের নিহত হওয়া, এরশাদের ক্ষমতা দখল করা, এই তিনটি বিষয় খুবই কমপ্লিকেটেড এবং খুবই রহস্যজনকও বটে। অদিতি যখন কলেজে ফার্স্ট ইয়ারে, তখন সংবাদ আসে তার চাচাতো ভাই ইমন সুইসাইড করার চেষ্টা করেছে। আত্মীয় স্বজন সবাই ইমনদের বাসায় গিয়েছে। অদিতি জানতে পারল যে ইমন শারমিন নামে একটি মেয়ের প্রেমে পড়েছিল এবং শারমিনকে বিয়ে করতে চেয়েছিল, আর সে বিয়ে করতে পারছিল না বিধায় বিষ খেয়েছে। যাই হোক, ইমন ভালোই বেঁচে উঠেছিল। এই ঘটনার বেশ কিছুদিন পরে হঠাৎ একদিন অদিতির বাবা অদিতির হাতে একটা হলুদ খাম ধরিয়ে দিলেন। খামের উপর নামসহ 2টি ঠিকানা লেখা, প্রেরক মনিকা, ব্রাহ্মণবাড়িয়া, প্রাপক অদিতি, কেয়ার অফ আফজাল হোসেন, চিফ ইঞ্জিনিয়ার, কোম্পানির নাম। অদিতির বাবা জিজ্ঞেস করলেন, মনিকা কে? অদিতি বলল যে মনিকা তার একজন বান্ধবী। অদিতি মিথ্যা বলেছিল। হ্যাঁ, এই মিথ্যাটা সে বলেছিল ভয়ে। অদিতি চিঠিটা খুলল প্রথমবার। অদিতির কাছে 2টো চিঠি পরপর এসেছিল 1 মাসের ব্যবধানে। এরপর অদিতি চিঠি লিখেছিল মাত্র 3 লাইনের। সেখানে উল্লেখ ছিল যে কোনো রকম প্রশংসামূলক কথা, কোনো রকম প্রেম ভালোবাসা মারা কথা সে চিঠিতে দেখতে চায় না। অদিতির বন্ধু পরবর্তী চিঠিগুলোতে অদিতির এই কথাটা রেখেছিল। আসলে অদিতির সন্দেহ ছিল যে কোনোভাবে যদি তার বাবা চিঠি খুলে পড়েন তাহলে সমস্যা হয়ে যাবে। এরপরে তার খালাতো ভাইয়ের সাথে বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্ব প্রায় 7 বছর টিকে থাকে। কিন্তু এই বন্ধুত্বের মাঝে কোনো প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি, আর এই বন্ধুত্ব গড়ে ওঠাটা খুব একটা সহজও ছিল না। দীর্ঘ 7 বছর কোনো দেখা সাক্ষাৎ ছাড়াই শুধু চিঠিতে সীমাবদ্ধ ছিল অদিতির বন্ধুত্ব। অদিতি সবসময় এই বন্ধুত্ব সম্পর্কের মাঝে রাফ অ্যান্ড টাফ ছিল। তার খ্যাপাটে স্বভাব, যে কোনো লেখার মাঝে তর্ক বিতর্ক করা, বিপরীত অর্থ খোঁজা, সব কিছু কেন যেন সহ্য করত মানিক। মানিক কখনো তার সাথে ঝগড়া করত না। অদিতির লেখাগুলোকে যুক্তিবুদ্ধির মাধ্যমে খণ্ডন করার চেষ্টা করত, আর এই বিষয়টা অদিতির খুব ভালো লাগতো। অদিতি মনে হতো যে তাদের দুজনের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া, সমঝোতার ভাব ছিল দুজনের মধ্যে সম্মান এবং শ্রদ্ধার জায়গা। নিজের ভুলগুলোকে স্বীকার করে মেনে নেওয়ার মতো মন মানসিকতা দুজনের মধ্যে গড়ে উঠেছিল। কেউ কারো কাছে শ্রেষ্ঠত্ব প্রমাণ করত না, কেউ কারোর উপর নিজের মতামত চাপিয়ে দিত না। গ্রহণ করার, মেনে নেওয়া ইত্যাদি বিষয়গুলো স্বাধীনভাবে তাদের ভেতর গড়ে উঠেছিল। এক কথায় পরমত সহিষ্ণুতা। নিজেদের মধ্যে প্রেম ভালোবাসা নিয়ে কথাবার্তা না হলেও অন্যদের প্রেম ভালোবাসা নিয়ে বিস্তর গবেষণা চলত চিঠিতে। অদিতি নিজের আশেপাশের ছেলে মেয়েদের মাঝে প্রেম ভালোবাসা নিয়ে যে সমস্ত ঘটনাগুলো খেয়াল করত, সেই সমস্ত ঘটনাগুলো বিস্তারিত চিঠিতে লিখত। ইমন শারমিনের বিষয়ে লিখেছে, শিরিন রাসেলের বিষয় নিয়ে লিখেছে, লুৎফা নাসিরের বিষয় নিয়ে লিখেছে, শহীদ সীমার বিষয় নিয়ে লিখেছে, টিপু শিমুলের বিষয় নিয়ে লিখেছে, মাসুদ জেসমিনের বিষয় নিয়ে লিখেছে, জাবেদ সনির বিষয় নিয়ে লিখেছে, আরও অনেক। গ্র্যাজুয়েশন শেষ করে অদিতি একটা নবনির্মিত কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল হয়ে যোগদান করেছিল, আর বন্ধুর চিঠি তখন এই স্কুলের ঠিকানায় আসত। পাশাপাশি চলছিল মাস্টার্স পরীক্ষার প্রস্তুতি। এরই মাঝে এক পারিবারিক দাওয়াতে ইমনের সাথে দেখা হলো অদিতি বহু আগে মনস্থির করে ফেলেছিল যে ইমনের সাথে সে কখনোই কথা বলবে না। ইমন সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলছিল এবং স্বাভাবিকভাবে অদিতির সাথেও কথা বলতে লাগলো। কেমন চলছে, কি করছে, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা। ইমন নিজ থেকে বলল অদিতি তাকে
কেন কিছু জিজ্ঞেস করছে না। অদিতি হাসি পেল। অদিতি জিজ্ঞেস করলো, শারমিন কেমন আছে? ইমন বলল, শারমিন ভালো আছে, গৃহবন্দী হয়ে আছে, ওর মা ওকে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অদিতি বলল, তা তুমি এমনই ভালোবাসাবাসি করলে যে তোমার ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাবে অন্য জায়গায়? ইমন বলল, আমি তো বেকার মানুষ, পরীক্ষায় ফেলটুস, ওর মা কেন ওকে আমার সাথে বিয়ে দেবেন? অদিতি বলল, তুমি তাহলে শারমিনের জন্য বিষ খেতে গেলে কেন? এটা তো আমি বুঝতে পারলাম না। ইমন বলল, বিষ তো আমি শারমিনের জন্য খাইনি, বিষটা আমি খেয়েছিলাম নিজের জন্য, নিজে মরে যাওয়ার জন্য। কিন্তু যখন মরা থেকে বেঁচে উঠলাম তখন ভেবে নিলাম এবার শারমিনের জন্য বাঁচতে হবে। একটা কথা বলবো? অদিতি হেসে বলল, তুমি তো কথা বলছোই। ইমন বলল, অদিতি, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যদি না দেখো তাহলে কখনোই বিশ্বাস করবে না যে শারমিন হুবহু আচার আচরণে তোমার মতো। শুধুমাত্র আত্মীয়তার কারণে তোমার সাথে আমি সম্পর্কটা রাখতে পারিনি, কিন্তু সত্যি বলছি, তুমি যদি আমার আত্মীয় না হতে তাহলে আমার কোনো শারমিনকে দরকার পড়তো না। অদিতি বলল, ইমন, তুমি যে কথাগুলো বলছো এই কথাগুলো এখন অর্থহীন, এগুলো আর না বললেই ভালো হয়। তাছাড়া আমি তোমার উপর রেগে নেই এবং আমি সব কিছুই স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। ইমন বলল, তাহলে তুমি শারমিনের সাথে একবার দেখা করো, তাকে আমি তোমার কথা অনেক বলেছি, তার খুব শখ তোমাকে দেখার। অদিতি হেসে বলল, ঠিক আছে, তুমি যখন শারমিনকে বিয়ে করবে তখন তো অবশ্যই দেখা হবে, তখন না হয় দেখব। কিন্তু ইমন বলল যে না, তোমাকে একবার তার বাসায় গিয়ে দেখা করতেই হবে। অদিতি বলল, আমি ঠিক বুঝতে পারলাম না, সে তো গৃহবন্দী হয়ে আছে, তাহলে তার সাথে কিভাবে আমি দেখা করব, আর কেন বা দেখা করব? ইমন বলল, আমি তার বাসাটা তোমাকে দেখিয়ে দেব, তুমি জাস্ট ওর বান্ধবীর পরিচয় দিয়ে ওর বাসায় যাবে আর আমার একটা চিঠি ওর কাছে পৌঁছে দেবে, জাস্ট এতটুকুই। অদিতি একদম অনিচ্ছায় রাজি হলো। চিঠিটাতে লেখা ছিল যে শারমিন যেন ওর জন্য অপেক্ষা করে, যদি তার অন্যত্র বিয়েও হয়ে যায় তবুও ইমন তাকে ভালোবাসবে এবং নিজের করে নেবে যে কোনো উপায়ে। আর অদিতি সত্যি সত্যি শারমিনের বাসায় গিয়ে শারমিনকে চিঠিটা পৌঁছে দিয়েছিল। শারমিন অদিতিকে দেখে এতটাই খুশি হয়ে গিয়েছিল যেন সে অদিতিকে অনেক দিন ধরে চেনে, এবং সে বলল যে ইমন তাকে অনেক ভালোবাসে এবং অনেক প্রশংসা করে। আজ সে তাকে দেখে বুঝতে পেরেছে যে ইমন কেন তার এত প্রশংসা করে। অদিতি শারমিনকে বলল, ইমন আসলে বাড়িয়ে বাড়িয়ে বলেছে এবং মিথ্যা কথা বলেছে, কারণ সে তো তার চাচাতো ভাই। অদিতি আসলে কারোর কখনো ছিল না এবং কারোর কখনো না। ইমনের সাথে অদিতির আসলে কোনো সম্পর্কই নেই। শারমিনের ইমন শারমিনেরই আছে এবং শারমিনেরই থাকবে।